আসসালামু আলাইকুম। আমি নিগার সুলতানা তন্দ্রা, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমি ঢাকা উইমেন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রীদের ঢাকা উইমেন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো ভালো আছো। আজকে আমি তোমাদেরকে যে কারণে এই ক্লাসের আয়োজন করা সেটা হচ্ছে আজকে সারা বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত, পুরো বিশ্বই আজকে ক্ষতিগ্রস্ত করোনা ভাইরাসের কারণে। বাংলাদেশও আজ ক্ষতিগ্রস্ত করোনা ভাইরাসের কারণে। আর সেই কারণে স্টুডেন্টদের যাতে পড়াশোনা এগিয়ে নিয়ে যায় সেই জন্যই আজকে আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। ওকে শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আজকে তোমাদের সাথে ক্লাসে আলোচনা করব সেটি হচ্ছে আজকে ঢাকা উইমেন কলেজ বিবিএ অনার্স প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ, বিষয় ব্যবস্থাপনা নীতিমালা, বিষয় কোড হচ্ছে 212507। আজকে ব্যবস্থাপনার নীতিমালা বিষয়ে আমি সপ্তম অধ্যায়টি নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। এই সপ্তম অধ্যায়টি হলো কর্তৃত্ব, কর্তৃত্বার্পণ ও বিকেন্দ্রীকরণ। এটি হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয়। ওকে শিক্ষার্থীরা, আজকে আমি এই চ্যাপ্টারে প্রথম যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কর্তৃত্ব ও ক্ষমতা কাকে বলে। ওকে, কর্তৃত্ব ও ক্ষমতা। কর্তৃত্ব একটি শব্দ এবং ক্ষমতা আরেকটি শব্দ। দুটো কিন্তু কাছাকাছি হলেও দুটোর মধ্যে পার্থক্য আছে। অনেকে দেখা যায় যে কর্তৃত্ব ও ক্ষমতাকে অনেকেই সমার্থক গণ্য করে থাকেন। কর্তৃত্ব বলতে আদেশ দানের ক্ষমতা ও অধিকারকে বোঝায়। ক্ষমতা হচ্ছে অন্যের আচরণে প্রভাব বিস্তার করার সামর্থ্য। ওকে, তার মানে কি বোঝাতে চাচ্ছে যে কর্তৃত্ব বলতে আদেশ দিব আমি, এই ক্ষমতাটা থাকবে আমার, এটাই হচ্ছে কর্তৃত্ব। মানে আদেশ দানের অধিকারটা আমার থাকবে, এটাই হচ্ছে কর্তৃত্ব। আর ক্ষমতা হচ্ছে অন্যের আচরণে প্রভাব বিস্তার করার ক্ষমতা। তার মানে তাকে প্রভাবিত করার যে সামর্থ্য, সেটাই হচ্ছে ক্ষমতা। কোন্টুজ বলেন, কর্তৃত্ব অপেক্ষা ক্ষমতা একটি বৃহত্তর ধারণা, যা কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের সামর্থ্যকে নির্দেশ করে, যার মাধ্যমে অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিশ্বাস বা কাজকে প্ররোচিত ও প্রভাবিত করা যায়। তার মানে কি, কোনো ব্যক্তির বা ব্যক্তিবর্গের সামর্থ্যকে নির্দেশ করে কি? ক্ষমতা, যেটির পরিধি কিন্তু অনেক বড়, মানে কর্তৃত্বর চাইতে, এবং একজন ব্যক্তির কাজকে বা আচার আচরণকে প্ররোচিত করতে পারে এবং প্রভাবিত করতে পারে। অন্যদিকে ক্ষমতাও অনুরূপ পদমর্যাদা থেকে সৃষ্ট আদেশ দানের অধিকার। তার মানে ক্ষমতা হচ্ছে কি তাহলে? পদমর্যাদা থেকে সৃষ্ট একটা আদেশ দানের অধিকার। তাই বলা যায় যে ক্ষমতা কর্তৃত্ব অপেক্ষা অনেক বেশি বৃহত্তর ধারণা। হ্যাঁ, ক্ষমতা আসলে কর্তৃত্বর চাইতে বৃহত্তর ধারণা, কারণ আরো কিছু কিছু বিষয় ক্ষমতার সাথে সম্পর্কযুক্ত আছে। সেই কারণেই কর্তৃত্ব এবং ক্ষমতার মধ্যে এই পরিধির দিক দিয়ে এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আর কর্তৃত্বর বেলায় দেখা যায় যে কর্তৃত্বটা শুধুমাত্র মানে পদমর্যাদা থেকে যদিও বা সৃষ্টি, কিন্তু সেটা হচ্ছে যাদের উপর কর্তৃত্ব ফলানো হবে তারা কতটুকু তার আদেশ মানবে সেই বিষয়টাও দেখতে হবে সেইখানে। ওকে, তাহলে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কর্তৃত্ব এবং ক্ষমতা দুটোর মধ্যে পার্থক্য আছে। ক্ষমতা হচ্ছে পরিধির দিক থেকে অনেক বড় কর্তৃত্বর চাইতে, আর কর্তৃত্বর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পদমর্যাদা থেকে সৃষ্টি হবে কর্তৃত্বটা, এবং সেটা উপর স্তর থেকে একদম নিম্ন স্তর পর্যন্ত আস্তে আস্তে প্রবাহিত হবে নিচের দিকে। আর কর্তৃত্বটা দেখা যাচ্ছে একজন কর্মকর্তা তার আন্ডারে
কর্মীর ইয়েগুলো, কর্মীর যে কর্মীগুলো তার আন্ডারে কাজ করে সেই কর্মীগুলোকে কর্তৃত্ব দান করা, তাদেরকে আদেশ দানের যে অধিকার, সেইটাই মানে বোঝাতে চাচ্ছে যে সেটা হচ্ছে কর্তৃত্ব। আর ক্ষমতার দিকটা হচ্ছে আরেকটু ব্যাপক, সেটা হচ্ছে সেখানে তোমার আদেশ দানের অধিকার থাকবে, তাছাড়া যাদেরকে আদেশ দেওয়া হবে তাদের আচরণ, তাদের যে কাজ, সেগুলোকে প্রভাবিত করার একটা সামর্থ্য থাকবে, কিছু এক্সট্রা যে ক্ষমতা যেগুলো থাকবে, অধিকার যেগুলো থাকবে, সেগুলোই হচ্ছে ক্ষমতা। তাহলে এই দিক থেকে ক্ষমতা এবং কর্তৃত্বর মধ্যে কিছু পার্থক্য আমরা, ঠিক আছে। ওকে, এবার শিক্ষার্থীরা আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দায়িত্ব কি বা কাকে বলে। দায়িত্ব হলো কোনো কর্ম সম্পাদনের বা কর্তব্য পালনের দায়। যখন কাউকে কোনো উদ্দেশ্য সম্পাদনের জন্য কোনো কাজের ভার অর্পণ করা হয় তখন ওই কাজের বিষয়ে দায়বোধ জন্মে, এটাই হচ্ছে দায়িত্ব। তার মানে কি, কর্ম সম্পাদন মানে দায়িত্ব হচ্ছে একজনকে আমি দায়িত্ব দিলাম, তার দায়িত্বটা পালন করতে হবে, এই পালনের যে একটা দায়, সে দায়বদ্ধ, এটাই হচ্ছে দায়িত্ব। এবং দেখা যাচ্ছে যে কর্তৃত্বের সাথে দায়িত্বের বিষয়টা অবশ্যই সম্পর্কযুক্ত। তাই বলা যায় যে কর্তৃত্ব এবং দায়িত্ব একে অন্যের সাথে কিন্তু একেবারেই অঙ্গাঙ্গিভাবে সম্পর্কযুক্ত, এবং কর্তৃত্ব হস্তান্তর করা যায় কিন্তু দায়িত্ব হস্তান্তর করা যায় না। ওকে শিক্ষার্থীরা, তাহলে কর্তৃত্ব যেরকম আমরা আলোচনা করলাম, ক্ষমতাটা আলোচনা করলাম, এবং দায়িত্বটাও এইমাত্র আমরা বললাম যে জিনিসটা, যে আসলে দায়িত্ব হচ্ছে কোনো একটা উদ্দেশ্য সাধন করার জন্য এবং কোনো একটা কর্ম সম্পাদনের জন্য। দেখা যাচ্ছে কোনো একজন ব্যক্তিকে যদি তার উপর কোনো দায়িত্ব অর্পণ করা হয় বা কোনো কাজ সম্পাদনের জন্য তার উপর সেই কাজের ভারটা যদি দেয়া হয়, তাহলে ওই কাজের বিষয়ে, ওই কাজটা করার জন্য তার ভেতরে কিন্তু এক ধরনের দায়বোধ জন্মে, সেটাকেই বোঝাতে চাচ্ছে, এবং এটাই কিন্তু আসলে দায়িত্ব। ওকে, তাহলে শিক্ষার্থীরা তোমরা একটা বিষয় দেখলে যে কর্তৃত্ব কি, ক্ষমতা কি এবং দায়িত্ব কি, এবং তিনটাই দেখা যাচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ তিনটা বিষয়ই আমাদের জন্য, এবং তিনটার মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে শিক্ষার্থীরা, এখন আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্তৃত্বের উৎস সমূহ কি কি আলোচনা করো। কর্তৃত্বের উৎস সমূহ কি কি আলোচনা করো। সাধারণভাবে দেখা যাচ্ছে যে উচ্চ স্তর থেকে কর্তৃত্ব নিচের স্তরে উচ্চারিত হলেও এই ধরনের উৎস সম্পর্কে বিভিন্ন তথ্য প্রচলিত রয়েছে। তার মানে কি, উচ্চ স্তর থেকে কিন্তু নিচের স্তরে কর্তৃত্বগুলো আস্তে আস্তে প্রবাহিত হয়, এবং এই কর্তৃত্বের উৎস সম্পর্কে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য প্রচলিত আছে। এখন উৎসগুলো আসলে কি কি, আসো আমরা এখন উৎসগুলো একটু আলোচনা করব। সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে আনুষ্ঠানিক কর্তৃত্ব তথ্য। এক্ষেত্রে কর্তৃত্ব শীর্ষ নির্বাহীর কাছ থেকে প্রাতিষ্ঠানিক নিয়মেই পর্যায়ক্রমে নিম্ন নির্বাহীর কাছে প্রবাহিত হয়। তার মানে কি, কর্তৃত্বটা শীর্ষ নির্বাহীর কাছে থাকবে, সেখান থেকে আস্তে আস্তে প্রাতিষ্ঠানিক নিয়মে পর্যায়ক্রমে নিম্ন নির্বাহীর কাছে প্রবাহিত হবে। উদাহরণস্বরূপ বলা যায়, একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সুপারভাইজার যন্ত্র ব্যবস্থাপক থেকে, যন্ত্র ব্যবস্থাপক প্রধান নির্বাহীর থেকে, আবার প্রধান নির্বাহী পরিচালক মণ্ডলী থেকে, এবং পরিচালক মণ্ডলী শেয়ার হোল্ডারদের নিকট থেকে কর্তৃত্ব লাভ করে। তার মানে কি, এখানে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু একটা শিকল প্রবাহিত হচ্ছে। তার মানে কি বোঝাচ্ছে, যে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সুপারভাইজার যন্ত্র ব্যবস্থাপক থেকে আসবে, আবার যন্ত্র ব্যবস্থাপক প্রধান নির্বাহী থেকে, আবার প্রধান নির্বাহী পরিচালক মণ্ডলী থেকে, আবার পরিচালক মণ্ডলী শেয়ার হোল্ডারদের নিকট থেকে কর্তৃত্ব লাভ করবে।
তাহলে এটাই হচ্ছে আনুষ্ঠানিক কর্তৃত্ব তথ্য। ওকে, এবারে আসো 2 নাম্বার, গ্রহণযোগ্যতা তথ্য। হ্যাঁ, গ্রহণযোগ্যতা তথ্য তার মানে কি, আদেশ কতটা অধস্তনদের নিকট মানে গ্রহণযোগ্য হবে তার উপরে ঊর্ধ্বতনের কর্তৃত্বটা কিন্তু নির্ভর করে। অর্থাৎ কর্মকর্তা একটা আদেশ দিল, সেই আদেশটা কর্মীরা কতটুকু মানবে সেটার উপরেই কিন্তু নির্ভর করে ঊর্ধ্বতনদের কর্তৃত্ব। ঠিক আছে, আদেশ গ্রহণযোগ্য হলে তা ঊর্ধ্বতনদের কর্তৃত্বকে কিন্তু বাড়ায়। তার মানে কর্তৃত্বটা তখনই ফলানো যাবে, তখনই এটা ফলপ্রসূ হবে যখন আদেশটা গ্রহণযোগ্য হবে কর্মীদের কাছে। ওকে, এবারে C.I. বার্নার্ড মনে করেন কোন আদেশ অধস্তনদের কাছে গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে 4টি শর্ত থাকতে হবে। তার মানে আদেশটা যদি গ্রহণযোগ্য হতে হয় কর্মীদের কাছে, তাহলে সেখানে 4টা শর্ত অবশ্যই থাকতে হবে। সেই শর্তগুলো কি কি? 1 নম্বর হচ্ছে আদেশ গ্রহীতার কাছে সেই আদেশটি বোধগম্য হতে হবে। 2 নম্বর হচ্ছে আদেশ অবশ্যই সংগঠনের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। তার মানে কি, আদেশটা অবশ্যই সংগঠনের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। 3 নাম্বার, আদেশ গ্রহীতার ব্যক্তিগত স্বার্থের সাথে অসঙ্গতিপূর্ণ হবে না। তার মানে ব্যক্তিগত স্বার্থের সাথে অবশ্যই সঙ্গতিপূর্ণ হতে হবে সেই আদেশটি। 4 নাম্বার হচ্ছে আদেশ গ্রহীতার মানসিক ও শারীরিক উভয় দিকেই পালনযোগ্য হবে। তার মানে আদেশ গ্রহীতার মানসিক প্লাস শারীরিক 2 ধরনের যোগ্যতাই কিন্তু এখানে লাগবে। ওকে, তাহলে এই 4টি শর্ত মোটামুটি যদি পূরণ করা যায় তাহলেই সেখানে কর্তৃত্বটা আসলে ফলপ্রসূ হবে এবং সুন্দরভাবে কর্মীরা সেই আদেশটি মেনে নিতে তারা চাইবে। ওকে, এবারে আসো 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যোগ্যতা তথ্য। যোগ্যতা তথ্য তার মানে কি, যোগ্যতা তথ্য হচ্ছে কর্তৃত্বের ধারণাকে সুসংহত করা। তার মানে কি, যোগ্যতা তথ্যটাই কিন্তু কর্তৃত্বের ধারণাকে সুসংহত করেছে। কিরকম? আনুষ্ঠানিক কর্তৃত্ব থাকার পরও অনেকেই যোগ্যতার অভাবে কর্তৃত্ব প্রয়োগে বাধাগ্রস্ত হন। তাই আনুষ্ঠানিক কর্তৃত্ব ও ব্যক্তিক যোগ্যতার সমন্বয়ে ঘটলেই দেখা যায় যে কার্যকরভাবে কর্তৃত্বের প্রয়োগ সম্ভব হয়। তার মানে আসলে এখানে কি বলতে চাচ্ছে যে আনুষ্ঠানিক কর্তৃত্ব, তার মানে কি বলতে চাচ্ছে যে আনুষ্ঠানিক কর্তৃত্বটা থাকলেই কিন্তু শুধু হবে না, আনুষ্ঠানিক কর্তৃত্বের সঙ্গে সঙ্গে অবশ্যই ব্যক্তিগত যোগ্যতার সমন্বয় ঘটাতে হবে। তার মানে ব্যক্তিগত যোগ্যতা থাকতে হবে। অনেক প্রতিষ্ঠানে দেখা যায় যে আনুষ্ঠানিকভাবে তাকে ক্ষমতা এবং কর্তৃত্ব দেওয়া হলো, কিন্তু সেটা কর্মীদের উপরে সেটা কতটুকু মানে সফলভাবে সেটা বাস্তবায়িত হচ্ছে, কর্মীদেরকে কতটুকু মন থেকে সেটা মানে মানানো হচ্ছে, সেই বিষয়টা আসলে নির্ভর করে সম্পূর্ণ নিজের যোগ্যতার উপরে। অনেক সময় দেখা যায় যে প্রতিকূল পরিস্থিতি বা নিজের যোগ্যতা না থাকার কারণে আনুষ্ঠানিকভাবে তাকে কর্তৃত্ব ক্ষমতা দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে সে তার টার্গেটে পৌঁছতে পারছে না। কিন্তু নিজস্ব যোগ্যতাটা যদি থাকে তাহলে দেখা যাচ্ছে যে সেই যোগ্যতার কারণেও অনেক সময় দেখা যায় যে আনুষ্ঠানিক কর্তৃত্ব এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমতা না দেয়া হলেও দেখা যায় যে খুব সহজেই এই যোগ্যতার কারণেই সেই আনুষ্ঠানিকভাবে ক্ষমতা অধিকারী হয়ে যায় এবং আনুষ্ঠানিকভাবে সে কর্তৃত্ব পেয়ে যায়। ওকে, তাহলে আসলে কি বোঝাতে চাচ্ছি যে আনুষ্ঠানিক কর্তৃত্ব ক্ষমতার সাথে সাথে ব্যক্তিগত মানে যোগ্যতার সমন্বয় ঘটাতে পারলেই একমাত্র এই ধরনের টার্গেটে পৌঁছানো সম্ভব, যেটা যোগ্যতা তথ্য নামে পরিচিত। তার মানে কর্তৃত্ব প্রয়োগের জন্য অবশ্যই যোগ্যতা তথ্য লাগবে। ওকে, এবারে 4 নাম্বার হচ্ছে পরিস্থিতি বিষয়ক তথ্য। তার মানে কি, পরিস্থিতি অনেক সময়ই কর্তৃত্বের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে। বৈরী পরিবেশে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কর্তৃত্বহীন হয়ে পড়তে পারে।
আবার অনুকূল পরিস্থিতি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে দায়িত্ব পালনে অনেক সহায়তা করে। তার মানে শিক্ষার্থীরা এখানে কি বোঝাতে চাচ্ছে, যে পরিস্থিতি যদি পরিস্থিতি একটা বড় ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি পরিস্থিতি অনেক বৈরী হয়, প্রতিকূলে থাকে পরিস্থিতি, তাহলে কিন্তু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অনেক সময় দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়ে যায়। কিন্তু যদি পরিস্থিতি অনুকূল থাকে তাহলে অবশ্যই সেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কিন্তু সহজেই দায়িত্বটা পালন করে ফেলতে পারে। এখানে পরিস্থিতির তথ্যতে আসলে মূলত এই বিষয়টাই বোঝাতে চাচ্ছে। ওকে, এই বিষয়ে ফলেট উনি বলেন যে পরিস্থিতি আসলে কর্তৃত্বের জন্ম দেয় এবং পরিস্থিতি কর্তৃত্ব প্রয়োগ ও পালনের পরিবেশ সৃষ্টি করে। তার মানে উনি বলতে চাচ্ছে যে পরিস্থিতির কারণেই কর্তৃত্বের জন্ম হয় এবং পরিস্থিতি কর্তৃত্ব প্রয়োগ এবং পালনের পরিবেশটা সৃষ্টি করে দেয়। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই আলোচনাটা ভালোভাবে বুঝতে পেরেছো যে আমাদের কর্তৃত্বের উৎস আসলে এখানে 4টা তথ্য থেকে আমরা এই উৎসগুলো দেখতে পাই। সেটা হচ্ছে আনুষ্ঠানিক কর্তৃত্ব তথ্য, 2 নম্বর হচ্ছে গ্রহণযোগ্যতা তথ্য, যেখানে 4টা শর্ত আমরা দেখলাম। তাহলে এই গ্রহণযোগ্যতা তথ্য সেটা বাস্তবায়িত হতে পারে, এবং 3 নাম্বার হচ্ছে যোগ্যতা তথ্য, এবং 4 নাম্বার হচ্ছে পরিস্থিতি বিষয়ক তথ্য। ওকে শিক্ষার্থীরা, এবারে তোমাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্তৃত্বের শ্রেণী বিভাগগুলো কি কি আলোচনা করো। মানে প্রশ্নটা হচ্ছে কর্তৃত্বের শ্রেণী বিভাগগুলো কি কি আলোচনা করো। ওকে, তাহলে আমরা নির্দিষ্ট কার্য সম্পাদনের অনুমতি লাভ করা, প্রয়োজনীয় আদেশ প্রদান করা এবং অনুসরণের সামর্থ্যকেই কিন্তু কর্তৃত্ব বলা হয়। ইতিমধ্যে আমরা কর্তৃত্ব নিয়ে আলোচনা করে ফেলেছি। ওকে, সমাজে কর্তৃত্ব বিভিন্ন ধরনের হয়ে থাকে। সমাজে কিন্তু কর্তৃত্ব বিভিন্ন ধরনের হয়ে থাকে। সেগুলো কি কি, সেগুলোই আমরা এখন একে একে আলোচনা করব। ঠিক আছে, ক নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আনুষ্ঠানিকতা বিচারে। হ্যাঁ শিক্ষার্থীরা, আনুষ্ঠানিকতা বিচারে দেখা যাচ্ছে যে কর্তৃত্ব হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে আনুষ্ঠানিক কর্তৃত্ব আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক কর্তৃত্ব। আনুষ্ঠানিক কর্তৃত্ব সেটা কি? প্রতিষ্ঠানের পদমর্যাদা থেকে যে সাংগঠনিক কর্তৃত্বের সৃষ্টি হয় তাকেই কিন্তু আনুষ্ঠানিক কর্তৃত্ব বলা হয়। অর্থাৎ এই আনুষ্ঠানিক কর্তৃত্বটা কিন্তু প্রতিষ্ঠানের পদমর্যাদা থেকে আসবে, সৃষ্টি হবে। ঠিক আছে, যেমন একজন উৎপাদন ব্যবস্থাপক তার বিভাগের কর্তৃত্বের অধিকারী যদি হয়, তাহলে এই দায়িত্ব পালনে অধস্তনদের প্রয়োজনীয় নির্দেশ দান এবং তাদেরকে জবাবদিহিতা করার কর্তৃত্ব কিন্তু তিনিই ভোগ করবেন। তার মানে কি, একজন উৎপাদন ব্যবস্থাপককে যদি কর্তৃত্ব দেয়া হয় তার বিভাগ পরিচালনা করার জন্য, তাহলে এই দায়িত্বটা কিন্তু পালনের জন্য সেই উৎপাদন ব্যবস্থাপক কিন্তু অধস্তনদেরকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারবে এবং তাদের দায়িত্ব পালন করার জন্য তার কাছে জবাবদিহি করার কর্তৃত্বও কিন্তু তিনি ভোগ করবেন। এটাই হচ্ছে আনুষ্ঠানিক তথ্য। ওকে, এবারে 2 নাম্বার হচ্ছে অনানুষ্ঠানিক তথ্য, মানে অনানুষ্ঠানিক কর্তৃত্ব। সেটা কিরকম? অনানুষ্ঠানিক কর্তৃত্ব বলতে সাংগঠনিক সম্পর্ক থেকে যে, মানে অনানুষ্ঠানিক সাংগঠনিক সম্পর্ক থেকে যে কর্তৃত্বের সৃষ্টি হয় তাকে কিন্তু অনানুষ্ঠানিক কর্তৃত্ব বলা হয়। অর্থাৎ কোনো ধরনের পদমর্যাদা বা কোনো ধরনের আনুষ্ঠানিকতা এখানে থাকবে না। এখানে শুধুমাত্র অনানুষ্ঠানিকভাবে সাংগঠনিক সম্পর্ক থেকে যে কর্তৃত্বটা সৃষ্টি হবে সেটাকেই অনানুষ্ঠানিক কর্তৃত্ব বলা হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে আমাদের সমাজে একেবারেই সামাজিকভাবে সমাজে কোনো একটা সমস্যা বা যে কোনো কিছু, কোনো বিষয় সমাধানের জন্য দেখা যাবে যে অনেক আত্মীয় স্বজনদের মধ্যে যে বয়োজ্যেষ্ঠ, সৎ এবং বুদ্ধিমান সেই ধরনের একজন ব্যক্তি কিন্তু অটোমেটিক নেতৃত্ব পেয়ে থাকে সেই সমস্যাটা সমাধান করার জন্য। আর এই ধরনের অটোমেটিক্যালি যে কর্তৃত্বগুলো মানে চলে আসে উপরে, এই ধরনের কর্তৃত্বগুলোকেই কিন্তু অনানুষ্ঠানিক কর্তৃত্ব বলা হয়। ওকে, এবারে এই অনানুষ্ঠানিক কর্তৃত্ব আমরা দেখলাম। এবারে আসো খ নাম্বার, ক্ষমতা প্রয়োগের বিচারে। হ্যাঁ, ক্ষমতা প্রয়োগের বিচারে কিরকম হতে পারে সেটা আমরা দেখব। কর্তৃত্ব সেটা হচ্ছে
ক্ষমতা প্রয়োগের বিচারে কর্তৃত্ব দুই রকম, একটা হচ্ছে আইনানুগ কর্তৃত্ব আর একটা হচ্ছে কারিগরি কর্তৃত্ব। ওকে, আইনানুগ কর্তৃত্ব যেটা, সেটা হচ্ছে প্রচলিত আইনে বা প্রাতিষ্ঠানিক নিয়ম বিধি বলে যে কর্তৃত্বের সৃষ্টি হয় তাকে আইনানুগ কর্তৃত্ব বলা হয়। অর্থাৎ কি, প্রচলিত আইন মেনে বা প্রাতিষ্ঠানিক নিয়ম কানুন মেনে যে কর্তৃত্বটা সৃষ্টি হবে সেটাই হচ্ছে কিন্তু আইনানুগ কর্তৃত্ব। ওকে, আইনানুগ কর্তৃত্ব নিয়ে আমি শিক্ষার্থীরা তোমাদেরকে একটু বলতে চাই, সেটা হচ্ছে আইনানুগ কর্তৃত্বতে আমরা যদি মানে একটু ব্যাপকভাবে আলোচনা করি তাহলে বলতে পারবো যে কোনো কোম্পানিতে বা অংশীদারি ব্যবসা যদি মানে হয় তাহলে সেখানে কে চুক্তি সম্পাদন করবে, চেকে কে স্বাক্ষর দিবে, এবং এই যে বিষয়গুলা এই বিষয়গুলা কিন্তু পূর্ব থেকেই নির্ধারণ করে দেয়া হয় এবং এর ফলে উক্ত ব্যক্তির কিন্তু এক ধরনের আইনানুগ কর্তৃত্বের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এই অংশীদারি ব্যবসায় যেমন যারা সাধারণ অংশীদার আছে তারা কিন্তু ব্যবসায় পরিচালনা করতে পারে এবং এটাও কিন্তু তাদের এক ধরনের আইনগত তাদের কর্তৃত্বের অধিকারী তারা হচ্ছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে আইনানুগ যে কর্তৃত্বটা এটা কিন্তু বিষয়টা এরকম যে ক্ষমতা প্রয়োগের বিচারে সাধারণত যে নিয়ম কানুন মেনে এবং প্রচলিত আইন মেনেই কিন্তু আইনানুগ কর্তৃত্বটা সৃষ্টি হয়। ওকে, এবারে আসো কারিগরি কর্তৃত্ব। অর্থাৎ এটা কি বোঝাচ্ছে? কারিগরি কর্তৃত্ব মানে বোঝাচ্ছে বিশেষজ্ঞ থেকে যে কর্তৃত্বের সৃষ্টি হয় তাকেই কারিগরি কর্তৃত্ব বলা হয়। তার মানে বিশেষজ্ঞ, এখানে কি বলতে চাচ্ছে যে আমার একটা কোম্পানি, উদাহরণস্বরূপ বলা যায় একটা কোম্পানিতে একজন আইন উপদেষ্টা যদি নিয়োগ করা হয় তাহলে তার কাজটা কি হবে? আইন বিষয়ে যে কোনো ধরনের পরামর্শ দেওয়ার জন্যই তাকে নিয়োগ করা হয় এবং এই আইন বিষয়েই কিন্তু সে এক্সপার্ট বিশেষজ্ঞ বলেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে কোম্পানির ক্ষেত্রে এবং এটাই বলছে যে বিশেষজ্ঞ থেকে যে কর্তৃত্বের সৃষ্টি হয় সেটি কারিগরি কর্তৃত্ব। এবং এই লাইনটাতে তার মানে বিশেষ একটা লাইনে তার যেমন আইনের যে বিষয়টা, এই লাইনে যদি তার আইন বিষয়ে তার আলাদা বিশেষজ্ঞ জ্ঞান থাকে তাহলে এইটা কারিগরি লাইনে সেটা আমরা বলবো কারিগরি কর্তৃত্ব। ওকে, ঠিক আছে, এবারে আসো তোমরা 3 নাম্বার কার্যিক কর্তৃত্ব। কার্যিক কর্তৃত্ব তার মানে কি? সাংগঠনিক নীতি কাঠামোর আওতায় বিশেষ কার্য সম্পাদনের জন্য নির্বাহীদেরকে যে ক্ষমতা প্রদান করা হয় তাকেই কার্যিক কর্তৃত্ব বলে। তার মানে কি? সাংগঠনিক নীতি কাঠামো মানতে হবে, সাংগঠনিক নীতি কাঠামো মেনে বিশেষ কার্য সম্পাদনের জন্য যদি নির্বাহীদেরকে ক্ষমতা দেয়া হয় তাহলে তাকে কার্যিক কর্তৃত্ব বলা হয়। ওকে, কার্যিক কর্তৃত্বতে আমি তোমাদেরকে একটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে বিক্রয় ভাইস প্রেসিডেন্ট কর্তৃক বিক্রয় ব্যবস্থাপককে যদি স্থানীয় পত্রিকায় নির্দিষ্ট সংখ্যক বিজ্ঞাপন দেওয়ার অনুমতি প্রদান করা হয় তাহলে এটা কিন্তু কার্যিক কর্তৃত্ব। আবার উদাহরণস্বরূপ বলা যায় যে ক্রয় ভাইস প্রেসিডেন্ট কর্তৃক ক্রয় নির্বাহীকে নির্দিষ্ট পরিমাণ অর্থের কাঁচামাল ক্রয়ের যদি অনুমোদন দেয়া হয় তাহলে সেটাও কিন্তু কার্যিক কর্তৃত্ব হিসেবে বিবেচনা করা হবে। ঠিক আছে, ওকে, এছাড়াও মানে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে অধ্যাপক কুঞ্জ উনি বলেন যে কার্যিক কর্তৃত্ব হচ্ছে এমন অধিকার যা ব্যক্তি বা বিভাগকে কোনো নির্দিষ্ট কার্য প্রক্রিয়া, কাজ, নীতি বা অন্য কোনো বিষয় নিয়ন্ত্রণের জন্য অর্পণ করা হয়, যে কাজ অন্য বিভাগের কোনো ব্যক্তির কাজের সাথে সম্পর্কযুক্ত। তার মানে অন্য বিভাগের কাজের সাথে সম্পর্কযুক্ত হবে এবং দেখা যাচ্ছে নির্দিষ্ট একটা কাজ করার জন্য এই দায়িত্বটা অর্পণ করা হবে। ওকে, এবারে আসো যে বিষয়টা সেটা হচ্ছে কার্যিক কর্তৃত্ব আমরা দেখলাম। এবার আসো 4 নাম্বার, সেটা হচ্ছে চূড়ান্ত কর্তৃত্ব। চূড়ান্ত কর্তৃত্ব তার মানে কি? কর্তৃত্বের মূল উৎস থেকে
কেউ কোনো দায়িত্ব প্রাপ্ত হলে তাকে চূড়ান্ত বা মৌলিক কর্তৃত্ব বলা হয়। অর্থাৎ একদম কর্তৃত্বের যে মেইন উৎস, সেই মেইন উৎস থেকে যদি দায়িত্ব মানে প্রাপ্ত হয় তাহলে তাকে চূড়ান্ত বা মৌলিক কর্তৃত্ব বলা হয়। যেমন এখানে সুন্দরভাবে আমরা একটা উদাহরণ বলতে পারি যে ভোটের মাধ্যমে যে নির্বাচিত হয় প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, রাষ্ট্র পরিচালনার যে কর্তৃত্ব লাভ করেন তাকেই কিন্তু চূড়ান্ত কর্তৃত্ব বলা যায়। তাহলে এই ক্ষেত্রে ক্ষমতার মূল উৎস আসলে কোথায়? তাহলে ক্ষমতার মূল উৎস হচ্ছে এখানে জনগণ। ঠিক আছে, তাহলে জনগণ ক্ষমতার যদি মূল উৎস হয় তাহলে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া বা প্রধানমন্ত্রীর যে কর্তৃত্ব পাওয়া সেটা কিন্তু সেই জনগণের মূল উৎস থেকেই কিন্তু আসছে। ওকে, তাহলে এটাই হচ্ছে চূড়ান্ত কর্তৃত্ব। এবারে আসো গ নাম্বারে, সাংগঠনিক দায়িত্ব বিচারে। সাংগঠনিক দায়িত্ব বিচারে তার মানে কি? সাংগঠনিক দায়িত্ব বিচারে কর্তৃত্ব হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সরলরৈখিক কর্তৃত্ব আর একটা হচ্ছে সহযোগী কর্তৃত্ব। সরলরৈখিক কর্তৃত্ব কিরকম? সংগঠন কাঠামোর বিভিন্ন পর্যায়ে নিয়োজিত সরলরৈখিক নির্বাহীগণ যে কর্তৃত্ব ভোগ করেন তাকেই সরলরৈখিক কর্তৃত্ব বলা হয়। তার মানে আমাদের একটা সংগঠন কাঠামো আছে এবং এই সংগঠন কাঠামোর মধ্যে বিভিন্ন পর্যায়ে থাকে, সেই বিভিন্ন পর্যায়ে যে সরলরৈখিক নির্বাহীগণ যে কর্তৃত্ব পায় সেটাই হচ্ছে সরলরৈখিক কর্তৃত্ব। যেমন বলা যায় উদাহরণস্বরূপ, একজন উৎপাদন ব্যবস্থাপক যন্ত্র ব্যবস্থাপকের উপরে যে কর্তৃত্ব ভোগ করেন এবং একজন যন্ত্র ব্যবস্থাপক সুপারভাইজারের উপরে যে কর্তৃত্বের প্রয়োগ ঘটান, এটাই কিন্তু সরলরৈখিক কর্তৃত্ব। এটাই কিন্তু সরলরৈখিক কর্তৃত্ব। ওকে, এবারে আসো দুই নাম্বার হচ্ছে সহযোগী কর্তৃত্ব। সহযোগী কর্তৃত্ব মানে কি? সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে পদস্থ কর্মী বা সহযোগী যে সীমিত কর্তৃত্ব ভোগ করেন তাকে কিন্তু সহযোগী কর্তৃত্ব বলা হয়। অর্থাৎ কি? সরলরৈখিক কর্মকর্তা থাকবে এবং তাকে সাহায্য করার জন্য সেখানে কিন্তু একজন সহযোগী বা পদস্থ কর্মী সেই সংগঠনে তার সাথে থাকবে এবং এই দুইজনের মিলিত প্রয়াসেই যে সীমিত কর্তৃত্ব, মানে সরলরৈখিক এবং পদস্থ কর্মী সংগঠনে পদস্থ কর্মী যে সীমিত কর্তৃত্ব ভোগ করবেন সরলরৈখিক কর্মকর্তার সাথে থেকে, তাকেই কিন্তু সহযোগী কর্তৃত্ব বলে। যেমন বলা যায় যে সহকারী উৎপাদন ব্যবস্থাপক হতে পারে, সে কিন্তু এই কর্তৃত্ব বলেই উৎপাদন ব্যবস্থাপককে সহযোগিতা করার সে অধিকারী হয়। তার মানে কি? সহকারী উৎপাদন ব্যবস্থাপক কিন্তু দেখা যাবে যে উৎপাদন ব্যবস্থাপককে সহযোগিতা করবে এবং পরামর্শ করবে প্রতিষ্ঠানে, এবং এই কর্তৃত্ব বলেই কিন্তু তিনি এটা করতে পারবেন। ওকে, তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমরা কর্তৃত্বের শ্রেণী বিভাগগুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম এবং আরো কিছু যেমন দুই একটা টপিকস আছে, যেমন কেন্দ্রীয়করণ কি, বিকেন্দ্রীয়করণ কি, এগুলো আমরা অতীতের ক্লাসে অবশ্য তোমাদের সাথে আলোচনা করেছিলাম, আমার মনে আছে। কেন্দ্রীয়করণ কি, বিকেন্দ্রীয়করণ কি, আশা করি তোমরা এগুলো বাসায় পড়েছো, তোমাদের মনে আছে। তো আমি যেটা বলবো যে তারপরেও আমি বলতে চাচ্ছি যে তোমাদেরকে ব্যবস্থাপনার যে নীতিমালা বিষয়টি, এখানে আমাদের এই যে কর্তৃত্ব এবং কর্তৃত্বাপন, বিকেন্দ্রীকরণ, এই বিষয়গুলো আমরা দেখছি। বিকেন্দ্রীকরণটা আমি তোমাদেরকে একটু মনে করে দিচ্ছি, সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যখন দেখা যাবে নিচের স্তরে বা অধস্তনদের মধ্যে ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু সেটাকে বিকেন্দ্রীকরণ বলা হয়। আবার কেন্দ্রীয়করণ কোনটা? কেন্দ্রীয়করণ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটা যখন ঊর্ধ্বতন কর্মকর্তার হাতের মুঠোয় কুক্ষিগত করে রাখা হয়, অর্থাৎ সেই ক্ষমতাটা ঊর্ধ্বতন কর্মকর্তারাই যদি সংরক্ষণ করে, ক্ষমতাটা তারাই যদি রাখে, তাহলে সেটাকে কেন্দ্রীয়করণ বলা হয়। এবং যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই ঊর্ধ্বতন কর্মকর্তারাই কিন্তু একেবারে মানে চূড়ান্ত সিদ্ধান্তের অধিকারী হয়ে থাকে এবং এই ধরনের ক্ষেত্রে কেন্দ্রীয়করণ, এটাকেই কেন্দ্রীয়করণ বলা হয়।
ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এতক্ষণ এই টপিকসগুলো আলোচনা করেছি এবং তোমরা যারা আছো আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা বাসায় এই চ্যাপ্টারটা ভালো করে দেখবে, ভালো করে পড়বে এই চ্যাপ্টারে। তারপরেও দেখা যাচ্ছে যে তোমরা এই চ্যাপ্টারে প্রত্যেকটা টপিকস পড়ে এগুলোকে নোট করার চেষ্টা করবে, এগুলোকে অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করার চেষ্টা করবে তোমরা অবশ্যই বাড়িতে। এটা আমি তোমাদেরকে কাজ দিলাম এবং হয়তো তোমরা দেখা যাচ্ছে বাসায় আছো, পড়াশোনাটা তোমরা অবশ্যই আমার তোমাদের কাছে অনুরোধ রইল যে তোমরা পড়াশোনাটা কন্টিনিউ করে যাবে যাতে তোমাদের পড়ায় কোনো ক্ষতি না হয়, এইটাই আমি তোমাদের কাছে আশা করছি। এবং তোমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো অবশ্যই তোমরা বাসায় দেখবে, প্র্যাকটিস করবে, তাহলে আশা করি তোমাদের পড়াশোনাটা ভালোভাবে চলবে। ওকে, তাহলে শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে আমার এ পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।